ডাব্লিউডাব্লিউ র নেটফ্লিক্সের উপর প্রিমিয়ার হওয়ার পর এটা একটা নেটফ্লিক্সে বড় রেকর্ড বানিয়ে নিয়েছে আর বলতে পারো একদম প্রথমেই এক নম্বরের জায়গা করে নিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে র নেটফ্লিক্সের যে প্রিমিয়ারটা হয়েছে এটা নেটফ্লিক্সের উপরে যে সমস্ত টিভি প্রোগ্রামস রয়েছে তার মধ্যে এক নম্বরে চলে গেছে। এটা এক নম্বরে ছিল স্কুইড গেম সিজন 2, সেটা এত দিন এক নম্বরে ছিল, কিন্তু এখন যেহেতু যখন থেকে রটা প্রিমিয়ার হয়েছে নেটফ্লিক্সের উপর তখন থেকে রটাই চলে গেছে এক নম্বরে। তো দেখতেই পাচ্ছ যে ডাব্লিউডাব্লিউর পপুলারিটি কত বেশি। তবে এটা শুধুমাত্র ইউএসএ মানে আমেরিকার স্ট্যাট, এটা বাইরের দেশের স্ট্যাট নয়। তবে বাইরের দেশেতেও এরকমই কিছু সিন আমরা দেখতে পাবো যখন এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা কালকে যারা র দেখেছো তারা একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছো, আর যেটা একটুখানি আমাদের জন্য প্রবলেম মানে আমাদের জন্য একটু অস্বাভাবিক ছিল, সেটা হচ্ছে যে হাল্ক হগানের যখন এন্ট্রান্স হয় তখন হাল্ক হগানকে সবাই কিন্তু বু করছিল। এটা আমরাও শুনেছিলাম, কিন্তু একটু অস্বাভাবিক তো লেগেছে। তো ওইটা আসলে হচ্ছে যে সত্যি কথা যে সবাই হাল্ক হগানকে ওখানে বু করছিল। এর পেছনে কারণ হচ্ছে যে হাল্ক হগান হচ্ছে একজন রেসিস্ট, মানে হাল্ক হগান কালো চামড়ার মানুষদের খুব একটা পছন্দ করে না। সে কালো চামড়া সাদা চামড়ার মধ্যে ভেদভাব করে, আর এইটা আমরা তার বেশ কয়েকটা ইন্টারভিউতে প্রকাশ পেতে দেখেছি। আর হাল্ক হগান নিজেই বলেছে যে সে রেসিস্ট একজন, আর সে রেসিজমকে সাপোর্ট করে। তো এই কালো চামড়া সাদা চামড়া এটা তো আমেরিকার একটা অনেক বড় ইস্যু, এটা অনেক দীর্ঘদিন ধরে চলে আসছে, এখনও চলছে আর ভবিষ্যতেও চলবে। তো এটার কোনো থামার তো কোনো নাম নেই। আমেরিকা যতই উন্নত হয়ে যাক এই জিনিসটা থেকে এরা কোনোদিনও বাইরে বেরোতে পারে না। আর এখানে হাল্ক হগান হচ্ছে একজন রেসিস্ট, তো সেই জন্য হাল্ক হগানকে এখানে বু করা হয়েছে। অনেকে তাকে পছন্দ করছে না কারণ সে সব জায়গায় রেসিজম ছড়িয়ে বেড়ায়, সে কালো চামড়ার মানুষদের পছন্দ করে না। জানুয়ারি 28 তারিখে ডাব্লিউডাব্লিউ যে 2K25 গেমটা রিলিজ হতে চলেছে তার কয়েকটা গ্রাফিক্স সামনে এসে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কয়েকটা সুপারস্টারের গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি। দেখে বোঝা যাচ্ছে যে আগের বারের থেকে মানে 2K24 গেমের থেকে এবারে একটু গ্রাফিক্সটা ভালো হয়েছে, অনেকটা বেশি ইমপ্রুভ হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে 2K24 মানে আগের বছরের যে গেমটা রিলিজ হয়েছিল তার গ্রাফিক্স, আর ডান দিকে রয়েছে এবছরের গেমটা যেটা রিলিজ হতে চলেছে তার গ্রাফিক্স। তো এখানে অনেকটাই বেশ বলতে পারো যে অনেকটা ভালো রিয়ালিস্টিক ডাব্লিউডাব্লিউ বানিয়ে দিয়েছে গেমটাকে। তবে গেমের মধ্যে কিছু কিছু বাগ তো প্রত্যেক বছরই থাকে, এবারেও হয়তো থাকবে। তবে গ্রাফিক্সের দিক দিয়ে ডাব্লিউডাব্লিউ একদম এক নম্বর কাজ করেছে। আর জানুয়ারি মাসের 27 তারিখে যে ডাব্লিউডাব্লিউ রয়ের এপিসোডটা হবে সেখানে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের অ্যাকনলেজমেন্ট সেরিমনি অর্গানাইজ করবে। এটা আমরা দেখতে পেয়েছি যে কালকেরই কনফার্ম করে দেওয়া হয়েছে, আর এখন একটা অফিসিয়াল যে 27 তারিখে আমরা অ্যাকনলেজমেন্ট সেরিমনি দেখতে পাবো রোমান রেন্সের। তো সেখানে আমরা বড় কিছু এক্সপেক্ট করছি, সেখান থেকে হয়তো আমরা রোমান রেন্সের ফিউচার ডাইরেকশন কি হবে বা রেসলম্যানিয়া অপোনেন্ট কে হতে পারে সেটা হয়তো জানতে পারবো। আর এখানে কালকে র শেষ হয়ে যাওয়ার পর প্রেস কনফারেন্স হয়, আর সেই প্রেস কনফারেন্সে আমরা সিএম পাঙ্কের একটা ইন্টারভিউ দেখতে পাই। এখানে সিএম পাঙ্ককে বলা হয় যে মানে জিজ্ঞেস করা হয় যে সে কি জন সিনা বা রকের সাথে কোনো ম্যাচ রেসেল করবে যদি ভবিষ্যতে এমন কিছু হয়। তো এখানে সিএম পাঙ্ক বলে যে এই দুটো নাম হচ্ছে একটা অনেক বড় নাম, এদের আমরা জানি এদের পপুলারিটি কারিজমা কত বেশি, আর এরা সারা বিশ্বে ফেমাস। আর এই ম্যাচগুলো যদি হয় তাহলে এটা অনেক বেশি প্রেসারের ম্যাচ হবে, এখানে অনেক বেশি প্রেসার থাকবে আর অনেক বেশি পরিমাণে টাকাও এর উপর লাগানো হবে। মানে এটা একটা মানি ম্যাচ, আর এতে টাকার প্রেসার আর ম্যাচের প্রেসার দুটোই থাকবে। তো সিএম পাঙ্ক বলছে যদি সম্ভব হয় তো হবে, যদি বেঁচে থাকি তাহলে এগুলো হবে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো সিএম পাঙ্কের কথা শুনে বোঝা গেল যে সিএম পাঙ্ক তো যদি সুযোগ পায় তবে এই ম্যাচ দুটো রেসেল করতে অবশ্যই চায়। তবে এবার বাকিটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর, এটা দেখতে গেলে সিএম পাঙ্ক ভার্সেস রক, তারপর সিএম পাঙ্ক ভার্সেস জন সিনা, এগুলো এই ম্যাচগুলো যদি করায় তাহলে এর থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ বিজনেস করানো যাবে ডাব্লিউডাব্লিউর। এটা একটা মানি ম্যাচ, আর সব থেকে বড় কথা এটা খুবই প্রেসারের ম্যাচ, এখানে কোনো রকম গাফিলতির কোনো সিন নেই। তবে দেখতে গেলে আমার মতামত যদি জানতে চাও তাহলে বলবো জন সিনা ভার্সেস সিএম পাঙ্ক তো আমরা ডেফিনেটলি কোথাও না কোথাও দেখতে পাবো এই বছরেই। তবে রকের সাথে সিএম পাঙ্কের ম্যাচটা একটু ডাউটফুল লাগছে, ওটা হওয়ার চান্স খুবই কম রয়েছে। আর তোমাদেরকে একটা মজাদার ফটো দেখাচ্ছি, এই ফটোটা দেখো। এখানে তোমরা দেখে ভাববে যে দুখানা এলেনাইট চলে এসছে। প্রথমে আমিও দেখে ভেবেছিলাম যে দুখানা এলেনাইট করতে গেলো, তারপরে দেখলাম যে এটা দুটো এলেনাইট নয়, একটা আসল আর একটা নকল। আসলটা তো তোমরা বুঝতেই পারছো ডান দিকে দাঁড়িয়ে আছে, আর তার বাঁ দিকে দাঁড়িয়ে আছে নকল এলেনাইট। তো এইরকম শুধুমাত্র আমাদের দেশেই হয় না যে বড় বড় সেলিব্রিটির ডুপ্লিকেট নকল ঘুরে বেড়াচ্ছে, এটা আমেরিকাতেও হয়। তবে প্রথমবার যখন দেখেছিলাম দেখে একদম বোঝার উপায় ছিল না যে কে আসল আর কে নকল। তো এটা পুরো একদম ডিটো এলেনাইটের মতো, আর বডিটাও অনেকটা এলেনাইটের মতোই লাগছে। তবে এলেনাইটের বডি একটু তাগড়াই আছে, আর যে ডুপ্লিকেট তার বডি একটু কম লাগছে।
আর আমরা নেটফ্লিক্সের প্রিমিয়ারের আমরা নিকি বেলাকেও দেখতে পেয়েছিলাম, আর নিকি বেলা তার সোশ্যাল মিডিয়াতে ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন টিজ করেছে, এমনটা সে বলতে চাইছে যে হয়তো তাকে আমরা ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো, তাই স্টে টিউনড মানে নজর রাখতে বলেছে। তো নিকি বেলাকে হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে ভবিষ্যতে দেখতে পাবো, রয়্যাল রাম্বলও একটা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স করতে পারে, এমনটা তো তার কথাবার্তা শুনে মনে হলো। আর প্রেস কনফারেন্সে আমরা রোমান রেন্স আর পল হেমনকেও দেখতে পাই। এখানে প্রেস কনফারেন্সে রোমান রেন্সের সামনে উলাফালা মালাটা রয়েছে, এতদিন তো শুধুমাত্র আমরা চ্যাম্পিয়নশিপই দেখতে পেতাম, তবে এখন উলাফালা মালাটাই চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে। এখানে রোমান রেন্সকে জিজ্ঞেস করা হয় যে তোমার সাথে কি রকের ম্যাচ হবে রেসলম্যানিয়াতে, আমরা তো অনেক রকম টিজ দেখতে পেয়েছি। তো রোমান রেন্স এখানে একটা ঘুরিয়ে ফিরে উত্তর দেয়। রোমান রেন্স বলে যে দেখো আমরা কোনো রকম টিজ দিইনি, যা করার তোমরাই করছো, তোমরা ইন্টারনেটে এই কথা সেই কথা বলছো, তো তোমরাই সব কিছু করছো, আমরা কোনো রকম টিজ দিইনি। তো যেমনটা হচ্ছে তেমনই, যে মানে যেমনটা চলছে তেমনই চলুক, ভবিষ্যতে যেটা হওয়া সেটাই হবে। তো রোমান রেন্স তো এই বক্তব্য রাখে, মানে বলতে চাইছি যে তোমরা স্টোরি লাইন তো তোমরাই বানিয়ে রেখেছো, আমরা তো কিছু করেই নি। তোমরাই রক ভার্সেস রোমান রেন্স, রক ভার্সেস রোমান রেন্স আজ হবে, কাল হবে, পরের বছর হবে, এই বছর হবে, এই করে বেড়াচ্ছ। তো এই যেমন চলছে তেমনই চলতে দাও, স্টোরি লাইন তোমরাই বিল্ড করে দিয়েছো, এবারে ভবিষ্যতে যেটা হওয়া সেটাই হবে। মানে এখান থেকে একটা ক্ল্যারিফিকেশান পাওয়া যাচ্ছে যে ভবিষ্যতে কোথাও না কোথাও আমরা দেখতে পাবো, তবে এই বছর তো চান্স একদমই লাগছে না। বেশ কিছু মাস আগে একটা নিউজ এসেছিল যে আমরা 2026 সালে রেসলম্যানিয়াতে গিয়েই ফাইনালি রোমান ভার্সেস রকের ম্যাচটা দেখতে পাবো, তো মনে হচ্ছে এখন সেটাই সত্যি হতে চলেছে। আর আরেকটা বড় খবর হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে পরের বছর রয়্যাল রাম্বলটা সৌদি আরবে হতে চলেছে। আর এটা নিয়ে আমেরিকান ফ্যান্সরা খুবই আপসেট হয়ে রয়েছে, বলতে পারো প্রচণ্ড রেগে হয়েছে, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এরা প্রচণ্ড রাগ দেখাবে এই বিষয়ে। আর ইউটিউবেতে যখন ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বলের অ্যানাউন্সমেন্টটা করে 2026 সালের রয়্যাল রাম্বলটা যে সৌদি আরবে হতে চলেছে, সেখানে 15,000খানা ডিসলাইক দেখতে পাচ্ছি আর মাত্র 5,000খানা লাইক দেখতে পাচ্ছি। তো 15,000খানা ডিসলাইক প্রত্যেকটাই আমেরিকানদের তরফ থেকে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমেরিকানদের রাগ হচ্ছে যে এত বড় একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট তাদের দেশের বাইরে চলে যাচ্ছে, আবার তাদের কষ্ট করে ভোরবেলায় উঠে দেখতে হবে। তো ভোরবেলায় উঠে কষ্ট করে তো আমরা প্রত্যেকটা শো দেখি, কিন্তু আমাদের কোনো বিরক্তি নেই, আমরা ডাব্লিউডাব্লিউকে ভালোবাসি, তাই আমরা প্রত্যেক শো ভোরবেলায় উঠে দেখতেও আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু এদের একদিন দেখতে হবে, তাতে এদের এই অবস্থা। আর তাছাড়া রয়্যাল রাম্বল শোটা যেহেতু বাইরে চলে যাচ্ছে, তো এদেরকে টিকিট কেটে দেখার উপায়টাও নেই। এদের যদি দেখতে হয় তো এখানে সৌদি আরবে এসে টিকিট কেটে দেখতে হবে, সেটাও একটা বড় ব্যাপার। তো আমেরিকানরা এই নিয়ে প্রচণ্ড রেগে রয়েছে, তবে আমি তো খুবই খুশি, যা হচ্ছে খুবই ভালো হচ্ছে। আমরা রাতের বেলা রয়্যাল রাম্বল দেখতে পাবো, এবার আমরা একটু মজা নিই। এতদিন আমেরিকানরা যে ফেসিলিটি নিচ্ছে সেটা এবার আমরা পাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, পরের বছর রয়্যাল রাম্বলে আমরা কিছুটা এরকম সিন দেখতে পাবো ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ চলাকালীন, কারণ তোমরা তো জানো যে সৌদি আরবে মেয়েদের জন্য কত কড়া নিয়ম, সেখানে পুরো বডি ঢেকে রাখতে হয়। আর আমরা দেখেছি যে একদম ওমেন্স ডিভিশনের যে কটা ম্যাচ হয় সেখানে ওমেন্সদের দেখে মনে হয় যেন পাওয়ার রেঞ্জার্স। আর এবার তো 30 ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ হবে, তো আমরা রিংয়ের ভেতরে এরকমই সিন দেখতে পাবো যে একদম যেন পাওয়ার রেঞ্জার্সরা সব একসাথে জড়ো হয়েছে। এটা নিয়ে বেশ মিম তৈরি হচ্ছে, আর দেখতে গেলে একদমই সত্যি কথা। পরের বছর রয়্যাল রাম্বল ম্যাচে আমরা কিছুটা এরকমই সিন দেখতে পাবো, আর দেখতে বেশ মজাদার লাগবে। তবে কে কোনটা এটা চেনা মুশকিল হয়ে যাবে, কারণ সবারই তো ড্রেস একই রকম লাগবে, লাল নীল সবুজ হলুদ মাথা থেকে পা পর্যন্ত, তো চেনার আর উপায় থাকবে না। আমি তো শুধুমাত্র টিফনি স্ট্র্যাটনের কথা ভাবছি, সব থেকে বেশি সমস্যা তো ওরই হবে। তোমাদের সকলের তো মনে আছে যে ডাব্লিউডাব্লিউতে এজের লাস্ট ম্যাচ হয়েছিল সেমাসের এগেনস্টে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এমনটা প্ল্যান করেছিল যে এজের ডাব্লিউডাব্লিউতে শেষ ম্যাচটা হবে ডেমান প্রিস্টের এগেনস্টে, কিন্তু এজ এই প্ল্যানটাকে ক্যান্সেল করে দেয়। এজ বলে যে আমি ডেমান প্রিস্টের এগেনস্টে আমার শেষ ম্যাচ লড়তে চাই না ডাব্লিউডাব্লিউতে, বরং আমি আমার অনেক পুরনো বন্ধু সেমাসের এগেনস্টে শেষ ম্যাচ লড়তে চাই। তো তারপরে আমরা সেটাই দেখতে পাই, এখানে এজের ইচ্ছা মতোই হয়, এজ এখানে সেমাসকে চুজ করে তার ফাইনাল অপোনেন্ট হিসাবে, আর তারপর আমরা সেমাসের সাথেই এজের শেষ ম্যাচ দেখতে পাই ডাব্লিউডাব্লিউইতে। আর তোমরা তো কালকের একটা জিনিস রতে নোটিস করেছো যে কালকের ব্যাকস্টেজে যখন রক সবার সাথে হাত মেলাচ্ছিল, তখন ট্রিপল এইচ হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু রক সেটা দেখেও না, আর হাত না মিলেই চলে যায়। আর তারপর ট্রিপল এইচের মুখটা দেখার মতো ছিল। তো এটা নিয়ে অনেকে মিম বানাচ্ছে যে ভাই রক তো ট্রিপল এইচের সাথে হাত মেলায়নি, তবে আমার মনে হয় রক দেখতে পায়নি যে ট্রিপল এইচ হাত মেলাতে চাইছে, কারণ সামনে আরও অনেকে ছিল, রোমান রেন্স ছিল, সোলো সিকোয়া ছিল, তাদের সাথে হাত মেলাতে ব্যস্ত ছিল রক, তাই জন্য হয়তো ট্রিপল এইচকে দেখতে পায়নি। তবে বলা যায় না এটা সত্যিও হতে পারে, কারণ রক ট্রিপল এইচকে খুব একটা পছন্দ করে এটা তো আমাদের কারোর মনে হয় না, কারণ আমরা তো ভালোভাবেই জানি ভেতরকারের নিউজ তো বাইরে অনেকবার এসেই যায়। আর ভাই ডাব্লিউডাব্লিউ কিছু টক্সিক ফ্যান রয়েছে, মানে তাদের কথা কি বলবো, মানে যাই করে না কেন তাতে তাদেরই সমস্যা, মানে তোমরা ভালো করলেও সমস্যা, খারাপ করলেও সমস্যা। তো কী হয় যে কালকের রক তার ক্যারেক্টার ব্রেক করে, সে ফেস ক্যারেক্টার নিয়ে রিটার্ন করে,
আর সে কোডি রোডসের প্রশংসা করে, কোডি রোডসের সাথে ভালোভাবে কথা বলে, ব্যাকস্টেজেতে তারা কোডি রোডসের সাথে হাত মেলায়, একসাথে ড্রিঙ্ক করে। দেখতে পাচ্ছ এখানে পার্কিং এরিয়ার একটা ফটো। রক যাওয়ার আগে কোডি রোডসের সাথে কথা বলছিল, গল্প করছিল, ড্রিঙ্কস করছিল। এটা নিয়ে ফ্যান্সদের আপত্তি যে কোডি রোডসের সাথে এত ভালোভাবে কেন কথা বলছে রক, এত বন্ধুত্বপূর্ণ আচরণ কেন। তো এইটা তো কি বলবে, মানে ফ্যান্সদের সব কিছুতেই অসুবিধা। এইটা নিয়ে এখন সবাই ক্রিটিসাইজ করছে যে এটা করা উচিত হয়নি, রকেট কোডির সাথে এত ভালো ব্যবহার করা উচিত হয়নি। তো কি বলবে, কিছু বলার নেই। তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা যায় না, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটোতে সেই রক যখন রেসলম্যানিয়ার টাইমে কোডি রোডসের মাথা ফাটিয়ে দিয়েছিল, আর এখন কালকের যে রয়ের সিনটা দেখতে পেলাম, এখানে দুজনেরই জামা কিন্তু প্রায় বলতে পারো একদম সেম সেম। কোডি রোডসের তো শার্টটা একেবারে ম্যাচ করে গেছে, রকেটটা ম্যাচ করেছে কিনা বলতে পারছি না, তবে দেখে তো মনে হচ্ছে একই শার্ট সে পরে এসেছিল। তো এখানে একটা রিক্রিয়েট হয়েছে। প্রথমে তো মাথা ফাটিয়ে দিচ্ছিল কিছু মাস আগে, আর এখন দুজনে একেবারে এক হয়ে মিলে গিয়ে বন্ধুদের মতো গল্প করছে। তো এটা একটা বলতে পারো ইচ্ছা করে রিক্রিয়েশন করা হয়েছে, নাহলে দুজনেরই ড্রেস এক তো হওয়ার কথা নয়। আর রক যেমনটা বলেছিল যে আজকের এনএক্সটি শোতে সে আসবে, আর আজকের তাকে আমরা এনএক্সটি শোতেও দেখতে পাই। আর রক এখানে সেই ক্রিটিসিজম নিয়ে কথা বলে যে ফ্যান্সরা কেন এরকম করছে। রক বলছে প্রথমে যখন আমি ফাইনাল বস ক্যারেক্টার নিয়ে এলাম, কোডির ওপর অ্যাটাক করলাম, তখন তোমরা কান্নাকাটি করছিলে উই ওয়ান্ট কোডি, কোডিকে তার স্টোরি ফিনিশ করতে হবে, কোডির সাথে এত বাজে ব্যবহার কেন রক করছে। আর যখন রক ফাইনালি ফেস টার্ন করেছে, কোডির সাথে ভালো ব্যবহার করছে, কোডির সাথে বন্ধুর মতো মিশছে, তারা একে অপরকে সম্মান দেখাচ্ছে, তখন ফ্যান্সরা আবার কান্নাকাটি করছে যে রক এত ভালো ব্যবহার কেন করছে, কোডির সাথে কেন বন্ধুত্ব তৈরি করছে, কোডির কেন প্রশংসা করছে রক। তো এইটা রক বলে যে ফ্যান্সরা ভাই কেন এরকম করছে, কোনো দিক দিয়ে এরা খুশি হয় না, এদেরকে ভালো দিলেও এরা খুশি নয়, এদেরকে খারাপ দিলেও এরা খুশি নয়। তো রক এখানে বলে যে এইসব আলতু ফালতু কাজ করা বন্ধ করো, আমি হচ্ছি ফাইনাল বস, ফাইনাল বস সবসময় 20 পা এগিয়ে থাকে, আমি সব কিছু প্ল্যান করে রেখেছি কি হবে না হবে, তো চুপচাপ বসো আর রাইডটা এনজয় করো। তো এখান থেকে রক কনফার্ম করে দিয়েছে যে অত লাফানোর কিছু নেই, সব কিছুতেই কিছু না কিছু মানে থাকে। রক 20 পা এগিয়ে থাকে মানে তো 20, আমরা তো বলি 1-2 পা এগিয়ে আছি, রক তো একেবারে 20 পা এগিয়ে রেখেছে। তো ফিউচারের অনেক বড় প্ল্যান করে রেখেছে। আমরা ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্ট তো হবো না, কারণ ট্রিপল এইচ ডিসঅ্যাপয়েন্ট করতে পারে কিন্তু রক ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটা আমরা সকলেই জানি। তো রক ভবিষ্যতে কিছু না কিছু ভেবে রেখেছে, কোডির সাথে রোমানের সাথে আমরা কিছু না কিছু দেখতেই পাবো। এখন হয়তো হচ্ছে না, তবে ভবিষ্যতে দেখতে পাবো। আর রক সবাইকে বলেছে যে ধৈর্য ধরো আর রাইডটাকে এনজয় করো। তো আমাদেরও ধৈর্য ধরা উচিত, এখনই এত কিছু বলা ঠিক নয়। আর আজকের শোতে আমরা দুটো চ্যাম্পিয়নও দেখতে পেলাম নতুন। এখানে গিউলিয়া রক্সিনকে হারিয়ে দিয়ে নতুন এনএক্সটি ওমেন্স চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর ওইদিকে ওবা ফেমি ট্রিক উইলিয়ামসকে হারিয়ে দিয়ে নতুন এনএক্সটি চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো বছরের শুরুতেই আমরা তিনটে ডিভিশনেই, মানে তিনটে ডিভিশন নয়, তিনটে ব্র্যান্ডেই, র, স্ম্যাকডাউন আর এনএক্সটিতে তিনটে নতুন ওমেন্স চ্যাম্পিয়ন দেখতে পেয়ে গেলাম, রিয়া রিপ্লি, টিফনি স্ট্র্যাটন আর গিউলিয়া। আর এনএক্সটির ব্যাকস্টেজ থেকে রকের একটা সেগমেন্ট দেখা যায়, এখানে রকের নিজের মেয়ে এভা ছিল আর পাশে ছিল এথান পেজ। এখানে রক বলে যে আমি হচ্ছি পুরো কোম্পানির ফাইনাল বস, আর এভা হচ্ছে এনএক্সটির ফাইনাল বস। তো এখানে রকের মেয়েও হয়ে গেছে ফাইনাল বস, পুরো নেপোটিজম বাজি চলছে এখানে। আর তারপর ইথান পেজের সাথেও একটা ছোট্ট আমরা ভালো মোমেন্ট দেখতে পাই, সেটা হচ্ছে যে রক এখানে বলে যে একদিন আমি তোমাকে মেন রস্টারে দেখতে চাই। তো এখানে তো বুঝতে পারছি যে ইথান পেজের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল রয়েছে, রক বলে দিয়েছে যখন, আমরা ডেফিনেটলি তাকে এনএক্সটিতেও ভালো জায়গায় দেখতে পাবো, আর তারপরে সে মেন রস্টার এসেও ভালো কিছু করবে। আর এরপরে পিডব্লিউ ইনসাইডের তরফ থেকে নিউজ এসেছে যে বেকি লিঞ্চের এতদিন ডাব্লিউডব্লিউর সাথে কোনো রকম কন্ট্রাক্ট ছিল না, সে পুরোপুরি ব্রেক নিয়েছিল ডাব্লিউডব্লিউ থেকে, কিন্তু এখন এই রিসেন্টলি 1-2 দিনের মধ্যে বেকি লিঞ্চ ডাব্লিউডব্লিউর সাথে একটা নতুন কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, আর তাকে আমরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডব্লিউতে রিটার্ন করতে দেখতে পাবো। খুব তাড়াতাড়ি মানে রয়্যাল রাম্বলের আগে নাকি একেবারে রয়্যাল রাম্বলে সেটা তো বলেনি, তবে বলেছে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক আমরা কবে দেখতে পাই তাকে। আর তোমরা কি কালকে সিএম পাঙ্কের এন্ট্রান্সটা আর তার রিং গিয়ারটা নোটিস করেছো? এটা একদম ঠিক সিমিলার যখন আমরা শেষবারের মতো সিএম পাঙ্কে আমরা এইডব্লিউতে দেখতে পেয়েছিলাম। এইডব্লিউ অল ইনিতে সিএম পাঙ্ক তার শেষ ম্যাচ রেসেল করে সামোয়া জোয়ের এগেনস্টে। এখানে সে যেরকম জ্যাকেট পরে এসেছিল, কালকেও একদম সেই একই জ্যাকেট পরে আসে, পেছনে ট্রিপল এক্স লেখা ছিল, আর একদম স্টাইল তো একদম একই রকম, খালি যে কোনো রকম চ্যাম্পিয়নশিপ নেই। তো এটা রিক্রিয়েট করা হয়েছে, মনে হয় এইডব্লিউকে একটুখানি খোঁচা মারার জন্য এটা করা হয়েছে। আর কালকের রাতে আমরা লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লির যে ম্যাচটা দেখতে পেলাম, আর সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের যে ম্যাচটা দেখতে পেলাম, এই ম্যাচ দুটো ডাব্লিউডব্লিউ অরিজিনালি তো প্ল্যান করেছিল রেসেলমেনিয়ার জন্য। সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা রেসেলমেনিয়ার মেন ইভেন্ট করারও প্ল্যান চলছিল, কিন্তু ডাব্লিউডব্লিউ এটা রয়্যাল প্রিমিয়ারেই সেট করে দেয়।
আর এটা এখানেই হয়ে যায়। তো এখন রেসলমেনিয়ার প্ল্যান পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর রেসলমেনিয়াতে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট স্টোরি লাইন আর ডিফারেন্ট অপোনেন্ট আর ডিফারেন্ট ম্যাচেস দেখতে পাবো। তো এটা আমি তো বলবো খুবই ভালো হয়েছে। এবার তোমরা বলবে যে এত বড় একটা ম্যাচ যেটা আমরা রেসলমেনিয়াতে দেখতে পেলাম না, এটা ভালো কী করে হলো? তো দেখো আমি বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে, প্রথমে আসি রিয়া রিপ্লি আর লিভ মর্গানের ম্যাচটা। এটা অনেক দিন ধরেই স্ট্রেচ করা হয়েছে, অনেক টানাজা করে লম্বা করা হয়েছে, আর ফ্যান্সদের এমনিতেই এর প্রতি কোনো রকম সেরকম ইন্টারেস্ট ছিল না। আর এটা যদি রেসলমেনিয়া অবধি টানা হতো তাহলে তখনও ফ্যান্সরা খুব একটা ইন্টারেস্ট তো দেখাতো না, ফ্যান্সদের বোরিংই লাগতো। তাই এই ম্যাচটা আগে করে দিয়েছে, ভালো হয়েছে। রিয়া রিপ্লিকে এক চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হয়েছে, এবার রিয়া রিপ্লি অন্য স্টোরি লাইনে মন দিতে পারবে। আর তাছাড়া রিয়া রিপ্লি বলে দিয়েছে যে আমার লিভ মর্গান, ডমডম ভাই আর জাজমেন্টের সাথে সমস্ত যা বিজনেস ছিল সেগুলো শেষ, এবার আমি নতুন কিছু করতে চাই। তো এই রাইভালরিটা এখানেই শেষ হয়ে গেছে, যেটা খুবই ভালো কথা। এটা আমরা ভবিষ্যতে আর দেখতে চাই না। আর হচ্ছে এবার কথা হচ্ছে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক, এইটা রয়্যাল এপিসোডে করিয়ে দিয়েছে। এটা প্রথমে তো একটু খারাপ লাগছিলো যে এত বড় ম্যাচ রয়্যাল এপিসোডে কেন করালো, কিন্তু ম্যাচের রেজাল্টটা দেখে ভাবলাম যে একদমই ঠিক আছে। কারণ ভাবো একবার, সেথ রলিন্স হেরে গেছে, এটা তো খুবই খারাপ বিষয়। সেথ রলিন্সের এখানে হেরে যাওয়াটা উচিত হয়নি, মানে ডাব্লিউডাব্লিউ তাকে হারিয়ে দেওয়াটা উচিত হয়নি। এবার এটা যদি আমরা রেসলমেনিয়ার মেইন ইভেন্টে দেখতে পেতাম তাহলে কতটা বেশি কষ্ট হতো। সেথ রলিন্সের সাথে সিএম পাঙ্কের ম্যাচ হতো রেসলমেনিয়া মেইন ইভেন্টে, আর সেখানে সেথ রলিন্স হেরে যেত, তো সেটাও দেখতে আরও বেশি খারাপ লাগতো। ওর থেকে তো ভালো এটা রয়্যাল এপিসোডই হয়ে গেছে, আমরা যা দেখার এখানেই দেখে নিয়েছি। এবার সিএম পাঙ্কের একটা আলাদা ম্যাচ হবে, আর সেথ রলিন্সের জন্য আশা করবো ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়াতে ভালো কিছু বুক করবে। আগের বছর রেসলমেনিয়া তো সেথ রলিন্সের জীবনের সব থেকে খারাপ রেসলমেনিয়া হয়েছিল, এইবারে হয়তো ভালো কিছু দেখতে পাবো। আর ভাবো একবার যদি সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সটা রেসলমেনিয়াতে হতো আর সেথ রলিন্স আবার হেরে যেত, তাহলে আগের বছরের রেসলমেনিয়া আর এই বছরের রেসলমেনিয়ার মধ্যে পার্থক্য কী থাকতো? সেথ রলিন্সের তো রেসলমেনিয়ার রেকর্ডটাই পুরো খারাপ হয়ে যেত। তো একদিক দিয়ে এটা ভালোই হয়েছে। তো এবার আশা করবো যেন সিএম পাঙ্ক আর সেথ রলিন্স দুজনের সাথেই ভালো কিছু হয়, আর ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়ার জন্য এমন একটা স্টোরি লাইন আর এমন একটা ম্যাচেস বুক করুক যেটা থেকে আমরা মজা পেয়ে যাব। তো দেখা যাক আমরা ভবিষ্যতে কী দেখতে পাই। আর তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।